বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক 1996 সনে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে পরপর দুটি নির্বাচনই হয়েছে, অত্যন্ত নিরপেক্ষভাবে সেই নির্বাচন হয়েছে। কিন্তু পরবর্তীতে সরকার এসে বিনা ভোটে নির্বাচন করেছেন এবং রাতের ভোট আর দিনের ভোট রাতে করেছেন। এইটার জন্যই তারা এই ভোট করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বিভাগকে ব্যবহার করেছেন। কিভাবে ব্যবহার করেছেন? তারা এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম, এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন, এটা বেআইনিভাবে করলেন। কিভাবে বেআইনি হলো? তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী দুইটি নির্বাচন হতে পারে এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে। কিন্তু ইন দি মিন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন দিদেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন, সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে খায়রুল হক তার রিটায়ারমেন্টের 16 মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন। সেই জাজমেন্ট দিয়ে প্রথম যে জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্ট থেকে ব্যত্যয় ঘটালেন। এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল, যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল। এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ, এর মধ্যে আইনের ব্যত্যয় ঘটেছে এবং কি কি আইনের ব্যত্যয় ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আছে। অ্যাকর্ডিংলি আপনারা জানেন, আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম, খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। যে কারণে আমরা এই 13 অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব জাতীয়তাবাদী দল, তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে আজকে ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং আরেকটি পিটিশন করেছিলেন বদিউল আলম মজুমদার সাহেব, তার উপরে তার অ্যাডভোকেট ছিলেন, তিনি আজকে সমাপ্তি বক্তব্য রেখেছেন। আর আমাদের যে আজকে সমাপ্তি বক্তব্য, সেটা আমার বন্ধু, আমার কাছের লোক, তিনি সমাপ্তি ঘোষণা করেছেন।
এবং একই প্রেয়ার আমাদের ছিল। এই প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবে। তবে আমরা আগেও বলেছি যে এটা হবে প্রসপেক্টিভ। আজকেও রুহুল কুদ্দুস কাজল আর্গুমেন্ট শেষ করার অবস্থায় এই কথাটি বলেছেন এবং আদালত সব কিছু শুনে এখানে আরেকটি বিষয়ের উপরে আমরা দ্বিমত পোষণ করেছি বদিউল আলম মজুমদার সাহেবের অ্যাডভোকেটের সাথে। তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট, কোনো জাজমেন্ট না, এটা মাত্র ওপিনিয়ন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আজকে রুহুল কুদ্দুস কাজের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট, মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে। কাজেই মাইনরিটি জাজমেন্টকে কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না। সেজন্য যে 3টি গ্রাউন্ডের উপরে লিভ দিয়েছিলেন সেই 3টি গ্রাউন্ডই আমরা আইনগতভাবে আমরা সাবস্ট্যান্সিয়েট করেছি। আমরা আশা করি যে এই জাজমেন্টটি আগামী 20 তারিখে নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আচ্ছা, একটা বিষয়, ওনার বদিউল আলম মজুমদার পক্ষে যে আইনজীবী ওনারা বলছেন যে যদি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসেও যদি এই নির্বাচনটা পরবর্তী নির্বাচনে কার্যকর হবে, সেইটা তো তার নিজের কথা। প্রসপেক্টিভ বলতে যা বোঝায় সেটা তিনি বলেছেন। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি নাই, তবে আমরা একটা জায়গায় দ্বিমত পোষণ করেছি, সেটা হচ্ছে যে তিনি মাইনরিটি জাজমেন্টকে কোনো জাজমেন্টই বলতে চাচ্ছেন না। আমরা বলছি সেটাও একটা জাজমেন্ট। যদি সেটাকে জাজমেন্ট বলা না হয় তাহলে পরে 13 অ্যামেন্ডমেন্টের যে আমরা যে আবেদন করেছি এবং যেটা 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং তারপরে যে গ্রাউন্ডগুলো দিয়েছে এবং অ্যাপিল হয়েছে, সেই অ্যাপিল শুনানি করার কোনো এখতিয়ার এই দেশের সর্বোচ্চ আদালতের নাই। সেই কারণেই ওইটাকেও জাজমেন্ট ধরে হিয়ারিং করা হয়েছে, আমরা সেইভাবে আমরা শুনানি করেছি। এখন তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে, আমরা আশা করি, আমরা আশাবাদী। এখন দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলা আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এই ত্রয়োদশ সংশোধনী, যে মামলাটি আমি আগেও বলেছি যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উভয় বিভাগের 21 জন বিচারপতি শুনেছেন এবং বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজকে আমাদের সমাপনী বক্তব্যের পরে আগামী 20 নভেম্বর 2025 এই মামলা রায়ের জন্য তারিখ ঘোষণা করেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৎকালীন প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক কর্তৃক ঘোষিত যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান থেকে বাতিল করা হয়েছিল, সেটা রিভিউ পিটিশন দায়ের করেছিল। বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর জনাব সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন উনি বক্তব্য রেখেছেন। আমি আজকে চতুর্থ দিনের মতো এবং সর্বশেষ সমাপনী বক্তব্য রেখেছি। আমরা যেটা বলেছি যে এই যে রায়টি, কেন জনাব ABM খায়রুল হক সাহেবের রায়টি আমাদের পুনর্বিবেচনা করার প্রয়োজন। উনি এই রায়টি প্রদান করার ক্ষেত্রে আমাদের বিচার বিভাগের একজন বিচারক তার যে সীমারেখা, আমি বক্তব্য বলেছি তিনি সেই সীমারেখা অতিক্রম করেছেন, যেটা আমরা ইংরেজিতে বলেছি জুডিশিয়াল ওভাররিচ। অর্থাৎ পার্লামেন্ট একটা আইন করেছেন, ওনার রায়ের মধ্যে উল্লেখ করা আছে ত্রয়োদশ সংশোধনী যে রায়টি করা হয়েছে পার্লামেন্ট বৈধভাবে পার্লামেন্ট সেটি পাস করেছেন, বাট যে ব্যক্তিদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে তারা অনির্বাচিত, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এবং তাদেরকে একটা গোষ্ঠীতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা বলেছি এটি হচ্ছে একান্তভাবে তার নিজের অভিমত। দ্বিতীয়ত হচ্ছে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ 1996 সালে এবং 2001 সালে ভোট দিতে পেরেছে এবং অনেক বিতর্ক সত্ত্বেও 2008 সালে নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলেও
তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। অর্থাৎ জনগণ যে সংশোধনীর সুবিধাভোগী তিনি সেই জনগণকে অভিযুক্ত করেছেন, এরকম একটি আর্গুমেন্ট আজকে আমি আদালতের সামনে তুলেছি। আরেকটি কথা বলেছি, তিনি কোনো একদিন চা খাওয়ার সময় কি ঘটনা ঘটেছে এটা উল্লেখ করেছেন। তিনি আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে রাজনৈতিক কারণে বিভাজন সেটি তার এই রায় প্রদানের ক্ষেত্রে উল্লেখ করেছেন, কারণ উল্লেখ করেছেন। তিনি এও উল্লেখ করেছেন যে একসময় সংবিধানে বিচারপতিদের বয়স বৃদ্ধি করানো হয়েছে এবং সেই বয়স বৃদ্ধি সংক্রান্ত যে রাজনৈতিক বিতর্ক রাজপথে থাকে তিনি সেটিও রায়ের মধ্যে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমি আদালতকে বোঝানোর চেষ্টা করেছি তিনি একজন বিচারপতি হিসেবে তিনি বিশ্লেষণ করবেন আইনগতভাবে সেটি বৈধ হয়েছে কিনা। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি এবং আমরা বলেছি যে 7 জন বিচারপতি, যার জন মধ্যে 4 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন, 3 জন ছিলেন রাখার পক্ষে। আমি ফাইনালি যেটা বলেছি আদালতের সামনে, যেহেতু সংবিধান এবং আমাদের আইন মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তার ইতিপূর্বে প্রদত্ত কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা রিভিউ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে ওনারা এই রায়টি পুনর্বিবেচনা করতে পারেন এবং এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। এখন এর কনসিকুয়েন্স হিসেবে আমরা বলছি যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায় খায়রুল হক সাহেবের যে রায় সে রায়টি আমাদের আর বিচারিক আমরা বলি দৃষ্টান্ত প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। ওনারা আজকে যে রায়টি দিবেন সেটি আবার যদি কোনো কারণে আমাদের আপিলটা যদি নামঞ্জুর করেন তাহলেও কিন্তু একই রকম কনসিকুয়েন্স হবে। সুতরাং ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। আমি বিএনপির পক্ষ থেকে এই রায়টি বিচারপতি ABM খায়রুল হকের রায়টি পূর্ণাঙ্গভাবে রিভিউ করার জন্য আবেদন করেছি এবং ইতিপূর্বে আমাদের সিনিয়র যেটা বলেছেন আমরাও বলেছি যে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে সুতরাং এই রিভিউ অ্যালাউ হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনীটি কার্যকর হবে এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আচ্ছা, এখানে একটা রাজনৈতিক বক্তব্য দরকার, যেটা আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি। এই দেশের সর্বোচ্চ আদালতকে খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন এবং এটা তার জাজমেন্টেই ফুটে ওঠে। যে কথাটি রুহুল কুদ্দুস কাজল বললেন যে তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আইনজীবীরা 2 ভাগে বিভক্ত, দেশের মানুষ 2 ভাগে বিভক্ত। সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয়। বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবেন নিরপেক্ষভাবে। কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। তিনি শুধু তাই করেন নাই, জাজমেন্টের মধ্যে আপনারা পরবর্তীতে দেখবেন যে কথাটি আমরা বারবার আদালতকে বলেছি যে পৃথিবীর সমস্ত দেশের আদালতের রায়কে তিনি উপেক্ষা করে এবং 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্য তিনি বাদ দিয়ে তিনি তার নিজের ইচ্ছা মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। সেই জন্য এই জাজমেন্টটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার ইচ্ছার প্রতিফলন এবং একটি দলের ইচ্ছার প্রতিফলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিফলনে এই জাজমেন্টটি হয়েছে, কাজে এটা টিকতে পারে না এবং সেই জন্য সেই কথা আমরা বলেছি। এই জন্য এই রিভিউ পিটিশনটা অ্যালাউ হবে এবং আমাদের পক্ষে ইনশাআল্লাহ আমরা আশা করি যে 20 তারিখে আমাদের পক্ষে যাবে। আচ্ছা, এখানে জুডিশিয়াল আপনার বক্তব্য জুডিশিয়াল ওভাররিচ বলতে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের যে রায়টা বলছি, কারণ দেখেন এটা হচ্ছে একটা সাংবিধানিক প্রশ্ন। সাংবিধানিকভাবে কোনো একটা রায় সঠিক হয়েছে কি হয়নি এটা হচ্ছে বিচার্য বিষয়। উনি ওনার সিদ্ধান্ত দেওয়ার জন্য মূলত আমরা আদালতকে বলার চেষ্টা করেছি তার যে রাজনৈতিক বিশ্বাস এটা এই রায়ের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসটা প্রতিফলিত হয়েছে। তা না হলে বিচারকদের বয়সসীমা দলের ইচ্ছা রাজনৈতিক কোনো কারণে দেখেন একজন বিচারপতিদের বয়স বৃদ্ধি করাটা সাংবিধানিক বিষয়। সুতরাং এই সংবিধানের এই বিষয় নিয়ে রাজপথের আন্দোলন তার রায়ের
জাস্টিফিকেশন হতে পারে না, সেটাও আমি আদালতের সামনে বলেছি। আমরা স্যার যেটা বলেছেন, আমরা পূর্ণাঙ্গভাবে এই রিভিউটি অ্যালাউ চেয়েছি এবং আমরা মনে করি যে আমরা যেভাবে তথ্য উপাত্ত দিয়েছি, আমরা যেভাবে রায় উল্লেখ করেছি, আমাদের সিনিয়র উনি অনেক দেশে বিদেশের অনেক রায়ের উল্লেখ করেছেন। আপনারা দেখেছেন যে আগের দিন আমি 61টি রায় ইতিপূর্বে বললেও আজকে সেগুলো 41টি রায় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং ইউকে, ইউএসএ এগুলো আমরা উল্লেখ করে আজকে আমরা বলেছি এবং আমরা বিশ্বাস করি আদালত আমাদের এই যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে সন্তুষ্ট হবেন এবং এই আপিলটি অ্যালাউ করে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে বেগম খালেদা যেটা প্রণয়ন করেছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সেটা আবার সংবিধানে ফিরে আসবে। না, আমরা সেটা বলি নাই। আমরা বলেছি যে কোনো রায় আমাদের সংবিধানে কোনো সংশোধনী হলে সেইটি কিন্তু কার্যকর হয় পরবর্তী সময় থেকে। যে কোনো আইন যদি প্রণয়ন করা হয় সে আইনটা কিন্তু পিছন থেকে কার্যকর হয় না, সামনে থেকে কার্যকর হয়। সেই নীতিকে বিবেচনা করে আমরা বলেছি আপনারা যে রায়টি দিবেন সেই রায়টি প্রসপেক্টিভ, অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হবে।